আসসালামু আলাইকুম। কি খবর বাচ্চারা? তোমরা যারা সদ্য মাত্র তোমরা এইচএসসি পরীক্ষা শেষ করছো এবং তোমরা আসলে ভর্তি যুদ্ধে প্রস্তুতি নিচ্ছ ভর্তি যুদ্ধের জন্য এবং কিভাবে তোমরা আগাবে, কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সো কথা শুরু করার আগে বলে নেই, তোমরা যদি এইচএসসি পরীক্ষা খারাপ দিয়ে থাকো তাহলে এটা নিয়ে ডিপ্রেশন বা এটা নিয়ে আসলে স্ট্রেস নেওয়ার কিছু নাই। তোমাদের সামনে একটা অবারিত একটা সুযোগ আছে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। আর সবার প্রথম চয়েস থাকে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমরা তোমাদের জন্য আসলে কিভাবে স্টার্ট করবে একটা কিক অফ ক্লাস টাইপ সাজাইছি। এবং এই ক্লাস আমি এবং তোমাদের সজীব ভাইয়া দুইজনে মিলে এখানে একটা স্ট্রাকচার দাঁড় করাইছি, যে জায়গায় নতুন সিলেবাসে বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা আসলে কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করা উচিত এবং কিভাবে পড়া উচিত এই বিষয়টা বিস্তারিত গাইডলাইন নিয়ে আসছি। এবং আমি তোমাদের সাথে প্রশ্নগুলো বিশ্লেষণ করব এবং তোমাদের আসলে কোন কোন বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পড়তে হবে, কিভাবে টাইম দিতে হবে, এই বিষয়গুলো তোমাদের আসলে সজীব ভাইয়া তোমাদের জন্য বিশ্লেষণ করে দিবে, তোমাদেরকে ওরকম গাইডলাইন দিবে। সো আমি তোমাদের সজীব ভাইয়াকে বলবো যে ভাইয়া কাইন্ডলি ওদের যেহেতু এডমিশন যাত্রা শুরু হচ্ছে, সো ওদের সম্পর্কে আসলে এখন কি বলবেন বা ওদের জার্নিতে এখন কীরকম থাকা উচিত যদি বলতেন। ওদের জার্নিতে আসলে ওরা প্রাথমিক পর্যায়ে যারা এইচএসসি দিচ্ছে, সো অনেকে আসলে ডিপ্রেশনে আছে যে রেজাল্ট কেমন হবে, রেজাল্ট তো এখন দেয় নাই ওদের। অনেকে খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ওদের এই ভালো খারাপ যেটাই হোক, সামনে একটা বড় সুযোগ আছে কামব্যাক দেওয়ার। এখন এই কামব্যাক দেওয়ার জন্য আসলে ওদের মাইন্ডসেটটা স্থির থাকা দরকার, জানা দরকার আসলে কি এক্সামে আসে, কিভাবে পড়া দরকার, কি পড়া দরকার। আসলে আসলে অ্যাডমিশন সিলেবাসটা কিন্তু অনেক হিউজ, অনেক ব্রড, কি বাদ দিয়ে কি পড়বে এটা ওরা বুঝতে পারে না। সো আমরা আজকে চেষ্টা করব যে ভাইয়ের যে অ্যানালাইসিস যে স্কিল আছে এটা দিয়ে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনটা কীভাবে কী পড়তে হবে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভাইয়া সর্বপ্রথম তোমাদের দেখাবে আসলে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যানালাইসিস করে সব কিছু দেখাই দেবে একদম। অ্যান্ড আমি আশা করি তোমরা এইগুলো দেখার পর নিজেদের রুটিন বানিয়ে নিতে পারবা যে আমি আসলে এগুলো পড়তে চাই, এইভাবে পড়তে চাই। অ্যান্ড ভাইয়াদের গাইডলাইন তো অবশ্যই আছে, আমিও আছি তোমাদের সাথে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমাদের ভাইয়া আবার ভিডিওর শেষে যুক্ত হবে। সো আমি যদি তোমাদের প্রথম স্লাইড থেকে এখানে যে বিষয়টা আসতেছে সেটা যে তোমাদের 2021-22 না, তোমাদের মেনলি 22-23 থেকে 2022-23 এই শিক্ষাবর্ষে তোমাদের যে নতুন যেই এডমিশন সিলেবাস বলো বা নতুন যে একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে, যে জায়গায় 4টা ইউনিটকে মার্জ করে 3টে ইউনিটে নিয়ে আসা হয়েছে, তাই না? সো এখন কি যে আগে কিন্তু তোমার বি ইউনিট আর ডি ইউনিট এই দুইটা প্রশ্ন প্যাটার্নে একটু ডিফারেন্সিয়েশন ছিল। কারণ ডি ইউনিটে তোমার মেনলি যেখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিত, বি ইউনিট শুধুমাত্র আর্টস ডেডিকেটেড ছিল, তাই না? এখন কিন্তু তোমার প্রশ্ন প্যাটার্নে কিছুটা পরিবর্তন আনছে এই জন্য, কারণ তোমাদের বি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দেয়। এই জন্য আমি বিগত 10 বছর, 15 বছর, 20 বছর এই টাইপের প্রশ্ন না এনে নতুন আঙ্গিকে তোমাদের যেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে এগুলোর উপরে ফোকাস করে মেনলি তোমাদের এই অ্যানালাইসিস ভিডিওটা নিয়ে আসছি। সো আমাদের মেইন প্রায়োরিটি ছিল তোমাদের যে 21-22 সেশন থেকে 25-26 বিগত যেই পরীক্ষাটা হলো, এই পরীক্ষা পর্যন্ত তোমাদের সিলেবাসটা অ্যানালাইসিস করছি বিগত 300টা প্রশ্ন থেকে। এখন একটা জিনিস যেটা হলো যে এই সময়ে কিন্তু তোমাদের আবার লিখিত পার্টও ছিল, তার মানে তোমাদের বি ইউনিটে পার্ট দুইটা, একটা এমসিকিউ, একটা সিকিউ। আমরা দুইটারই দেখব যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, কীভাবে প্রশ্ন আসছে, এই বিষয়গুলোকে আমরা যদি দেখি। দেখো আমরা এখানে দেখি যে প্রথমেই আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেই, বাংলায় কিন্তু আমাদের প্রতি বছরই 15 করে আসছে। আমাদের প্রথম স্লাইডে আমরা কিন্তু দেখছিলাম যে তোমার কি 75টা তোমার প্রশ্ন বাংলা থেকে আসছে। এখন এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু কথা যে কেন তাহলে ভাইয়া এটা স্লাইডে অ্যাড করছে। এই অ্যাড করার পিছনের রহস্য হলো যে মেইনলি দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায় বলা হয় যে বাংলায় 15 থাকবে, ইংলিশে 15, সাধারণ জ্ঞানে ধরো 30 এরকম থাকবে। কিন্তু একজন চাকরি প্রার্থী পরীক্ষার হলে গিয়ে দেখতে পাইতেছে যে বাংলা থেকে দিল 12টা,
ইংলিশ থেকে ধরো দিল 20টা, বাকি প্রশ্নগুলো দিল সাধারণ জ্ঞান থেকে। এই যে মানে সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটা কিন্তু তোমাদের এডমিশন টেস্টে নাই। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্যই মেইনলি হচ্ছে তোমাদের এই মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে দেখো, ইংরেজিতে এমসিকিউতে তোমার 15, লিখিততে দুটোতেই হচ্ছে বাংলা ইংলিশে দুটোতেই কি 20-20 করে, তাই না? আর সাধারণ জ্ঞানে তোমার কোনো হচ্ছে লিখিত বিষয় নাই, এবং এমসিকিউতে তোমার 30 মার্কস। দেখো এখানে তোমাদের আরেকটু বিষয় ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে হচ্ছে বাংলায় বিভিন্ন হচ্ছে দেখা যায় যে আমরা কোন বই কিনবো বা এরকম অনেক প্রশ্ন আসে, তোমাদের জন্য এখানে এক লাইনে বলে দেওয়া হচ্ছে যে পাঠ্য বই নির্ভরতা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে আমাদের পাঠ্য বইও পড়তে ইচ্ছা হয়, বাইরের অনেক কিছু বইও পড়তে ইচ্ছা হয়। সো আসলে পাঠ্য বইয়ের কোন কোন টপিক পড়বে বা কিভাবে পড়বে, এই বিষয়গুলো আসলে ভিডিওর তোমাদের হচ্ছে শেষে হচ্ছে ডিসকাস করা হবে, এবং এই বিষয়টা তোমাদের হচ্ছে সুজীব ভাইয়া তোমাদের জন্য আসলে খুব স্পষ্টভাবে বা খুবই ক্লিয়ারলি তোমাদের আসলে এই মেসেজটা দিয়ে দেবে যে এক একটা টপিক থেকে আলটিমেটলি কি কি পড়া উচিত। ঠিক আছে, সো আরেকটা জিনিস দেখো, গ্রামার এবং ভোকাবুলারি কেন্দ্রিক হচ্ছে তোমার ইংলিশে প্রশ্নটা আসে। এখন সাধারণ জ্ঞানে বলা হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বারের অংশ। এখন এটা তোমাদের কাছে হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট করতে পারে যে ভাইয়া আমার হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে রিটেন মিলাইয়া হচ্ছে বাংলায় আমার কত 35 মার্কস, ইংলিশে আমার সেম কত 35 মার্কস, আর সাধারণ জ্ঞানে শুধুমাত্র 30 মার্কস। তাহলে কেন হচ্ছে সর্বোচ্চ নম্বরের অংশ হিসেবে সাধারণ জ্ঞানকে বললেন? এর পিছনে কারণ হচ্ছে তুমি ধরো খুবই ফাটাফাটি ধরো যে হচ্ছে তোমাকে হচ্ছে রিটেনে 40-এ তোমাকে ধরো যে 38 মার্কস দিতেই হবে মাস্ট, তুমি এত সুন্দর লিখছো, কিন্তু এখানে একটা কাহিনী হলো যে তোমার আসলে এমসিকিউতে যে মিনিমাম মার্কসটা পাওয়া লাগে এই মার্কসটা তুমি আসলে উঠাইতে পারো না, তাহলে তুমি যে এত ভালো রিটেন দিলা এটা আসলে দেখবেই না। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে, প্রথমত তোমাকে এমসিকিউতে মিনিমাম মার্কসটা তোমার আসলে কি করতে হবে, ক্যারি করতে হবে, তাই না? তাহলে দেখো এমসিকিউতে সব থেকে বেশি মার্কস কত 30, এবং কিসে এটা সাধারণ জ্ঞানে। বাংলা ইংলিশ মিলাইয়া তোমার যে জায়গায় হচ্ছে 30, সাধারণ জ্ঞানে শুধুমাত্র সাধারণ জ্ঞানে তোমার 30। তার মানে এমসিকিউতে তোমার ভালো একটা মার্কস যদি তুলতে চাও তাহলে তোমার কি সাধারণ জ্ঞানে একটু ফোকাস করতে হবে এবং রেগুলার বেসিসে এটা পড়তে হবে। আবার ওই বাংলা ইংলিশের মতো একই কথা যে আমি তোমাদের আসলে টপিকগুলো দেখাই দিব এবং ওই টপিক থেকে কিভাবে পড়বা এই বিষয়গুলো আসলে তোমাদের সজীব ভাইয়া ধরে ধরে বুঝাই দেবেন। আচ্ছা, এখন এখানে তোমাদের আসলে জার্নিটা শুরু করার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের যে ইনিশিয়াল যেই ডিসিশনটা নিতে হবে, সো ডিসিশনের ক্ষেত্রে যেটা কি করতে হবে, তুমি যদি হচ্ছে এমসিকিউতে 50% মার্কস সাধারণ জ্ঞানে দেখে তুমি যদি সাধারণ জ্ঞানে শুধুমাত্র পড়ো তাহলে কিন্তু তোমার বাংলা ইংলিশে আবার মিনিমাম যে মার্কস পেয়ে পাস করতে হয় এটা আবার মিস হয়ে যাবে। তার মানে তোমার আসলে ব্যালেন্স করতে হবে, এবং তুমি আলটিমেটলি যেই একটা নির্দিষ্ট সময় পরীক্ষার জন্য পড়বে, এডমিশন টেস্টের পরীক্ষার জন্য তুমি যে একটা নির্দিষ্ট সময় প্রস্তুতি নিবে, এই সময়টা তোমরা আসলে কিভাবে ভাগ করবে। আমরা বলবো না যে তুমি আসলে 12 ঘন্টা পড়ো 13 ঘন্টা পড়ো, আমাদের মেইন টার্গেট হচ্ছে স্ট্র্যাটেজি ওয়াইজ তুমি তোমার প্রয়োজনীয়তা বা তোমার প্রয়োজন অনুসারে তুমি আসলে পড়ো। এক একজনের ক্ষুধা এক এক রকম, কেউ চায় যে হচ্ছে না আমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ফার্স্ট হব, আবার কেউ চায় কি, কেউ চায় যে হচ্ছে আমার একটা সাবজেক্ট হইলেই হয়েছে, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, তাই না? এক একজনের চাহিদা এক এক রকম, তা আমাদের হচ্ছে ওইভাবে আগাতে হবে। সো এখন যে বিষয়টা হলো যে আমরা যদি চলে যাই যে আমাদের যে বাংলার বিগত 5 বছরে আলটিমেটলি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সো এখানে যদি হচ্ছে আমরা মেইনলি চলে আসি, সেক্ষেত্রে দেখো এখানে এই জিনিসগুলো কেন আসলে তোমার জানা দরকার তোমার প্রস্তুতি শুরু করার আগে, কারণ এটা হচ্ছে তোমার সময় বাঁচাবে একদিক দিয়ে, আবার তোমার প্রিপারেশনকেও কি করবে, মজবুত করবে বা তোমাকে আসলে কনফিডেন্ট করবে। ঠিক আছে, তুমি একটা বই ধরলা, বই ধরে প্রথম পেজ থেকে পড়া শুরু করলা,
তো তোমার উপরে অনেক ডিপ্রেশন ভর করতেছে যে আয় হায় আমি সিলেবাস কবে শেষ করব। সিলেবাস শেষ করতে গিয়ে দেখলাম প্রথম পৃষ্ঠায় যা পড়ছো মাশাআল্লাহ সব ভুলে গেছো। তখন কি হবে? তখন তুমি কি আবার শুরু করবে? তখন তোমার বন্ধুরা অনেক আগায় গেছে, তখন তোমার উপরে কি একটা ডিপ্রেশন ভর করবে, হতাশা আসবে, তোমার মনে হবে যে তুমি পারবে না, এই বিষয়গুলো আসবে। সুতরাং তোমাকে আসলে আগাতে হবে কিভাবে? স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে। তোমার স্ট্রেংথ, তোমার উইকনেসগুলো আইডেন্টিফাই করতে হবে, ওই অনুযায়ী তোমাকে আসলে পড়তে হবে, তাই না? যেই রোগের তোমার আসলে লক্ষণ দেখা গেছে, ওই রোগের ঔষধ না খেলে তুমি তো আসলে সুস্থ হবে না, তাই না? সো আমরা যদি হচ্ছে এই স্লাইডে ফোকাস করি, সেখানে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে আমাদের যে বিগত 5 বছরের 75টা যে হচ্ছে আমরা এমসিকিউ দেখলাম, এখানে আমরা কি পাইলাম যে হচ্ছে আমাদের যে তোমার এইচএসসির তোমাদের সাহিত্য পাঠ যেটা আছে এবং হচ্ছে তোমার সহপাঠ যেটা আছে, এটা থেকে প্রশ্ন আসছে 32টা। তার মানে মোট প্রশ্নের অলমোস্ট 43% প্রশ্ন তোমার গদ্য পদ্য থেকে আসছে। সুতরাং তোমার আসলে গুরুত্ব তুমি বুঝতেছো, এটার গুরুত্ব হচ্ছে তোমার 5 স্টার ধরলে তোমার 5 স্টার চলে আসে। আর এখানে যে বিষয়টা হলো যে কোনো বছর আসলে মিস গেছে কিনা দেখো, তোমার যে হচ্ছে সাহিত্য পাঠ থেকে প্রশ্ন কোনো বছরই মিস যায় নাই। আর একটা জিনিস হলো তোমার সাধারণ জ্ঞান, আমরা যে টপিকগুলো দিব বা যেই টপিকগুলো গতানুগতিক বইতে দেওয়া আছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন নাও দিতে পারে। তার মানে তোমার প্রশ্ন হুবহু কমন নাও পড়তে পারে, কিন্তু বাংলা সাহিত্য পাঠ, গদ্য পদ্য এবং তোমার উপন্যাস নাটক, এই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন দিবে এবং আমি তোমাদেরকে লিখে দিতে পারি যে এই প্রশ্নগুলো তোমাদের বই থেকেই আসবে, বইয়ের বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। তাহলে তুমি তোমার প্রায়োরিটি বুঝতেছো, যেই বইটা তুমি বিগত 2 বছর ইন্টার ফার্স্ট ইয়ার এবং ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো, যেই বইটার উপরে তুমি তোমার ফাইনাল পরীক্ষা দিছো, ওই বইটাই আবার ভালো করে পড়তে হবে। সো এখন কথা হচ্ছে এই জায়গায় কাদের বেশি পড়তে হবে? এই জায়গায় তাদেরই বেশি পড়তে হবে যারা এই সময় ফাঁকিবাজি করছো, তাই না? সো আমি যেই কথাটা আগেও বলছি, তোমার প্রয়োজনীয়তা অনুসারে তোমার আসলে সময় দিতে হবে। এখানেই সময়টা আসলে ভ্যারি করে, কারো হচ্ছে 5 ঘন্টা পড়তে হয়, কারো হচ্ছে তোমার 10 ঘন্টা পড়তে হয়। এইখানেই আসলে ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট হয়। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণের ভিতরে দেখতেছি কি বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম, অব্যয়। এখানে তোমার যে বিষয়টা হচ্ছে, এখানে প্রশ্ন আসছে 6টা। এখানে মোটামুটি যে বিষয়টা ফোকাস করার বিষয় যে 5টা বছরই কিন্তু তোমার প্রশ্ন আসছে। এখন যে বিষয়টা হয় যে আমরা আসলে বাংলা গ্রামারের কথা বললেই দৌড় দিয়ে কোথায় যাই? দৌড় দিয়ে আমরা হচ্ছে নবম দশম শ্রেণীর যে আমাদের বাংলা ব্যাকরণ বইটা আছে, এই বইটাতে আমরা সবাই চলে যাই। এখন চলে যাওয়াটা ভুল না। এই যে কেন চলে যেতে হয়, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হলো এই যে নবম দশম শ্রেণীটা তো তোমরা হচ্ছে পার করে আসছো, কেন তোমাদের আবার এখানে যেতে হয়? কারণ তোমাদের ওখানে বেসিকে ভুল ছিল। তার মানে তোমার বিগত বছরগুলোতে তোমার ফাঁকিবাজির জন্য বা তোমার আসলে মেইনলি যে বিষয়টা হয় যে ওই বিষয়টা হচ্ছে সিরিয়াসলি নেওনি বলে তোমার এখন আবার ওই জিনিসটা পড়তে হচ্ছে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব, প্রথমে তোমরা হচ্ছে এসএসসির যে নবম দশম শ্রেণীর যে তোমার বাংলা ব্যাকরণ বইটা আছে, এই বইটা মেনলি হচ্ছে এই টপিকগুলো পড়ো। পড়ার পরে অবশ্যই তোমাদের এইচএসসিতে যে কোনো একটা বই ছিল, যেমন বাজারে হায়াত মাহমুদের বই পাওয়া যায় বা ধরো যে হচ্ছে সৌমিত্র শেখর স্যারের বই পাওয়া যায়, এদের বই থেকে তোমরা পদ প্রকরণটা দেখে নাও। এই পদ প্রকরণ কিন্তু তোমাদের আসলে এইচএসসির সিলেবাসেরই আলটিমেটলি অংশ, তাই না? এখানেও কিন্তু তোমরা ফাঁকিবাজি করছো। এইচএসসিতে কীভাবে ফাঁকিবাজি করছো? প্রতিটা টপিকের কিছু অল্টারনেটিভ ছিল। সো এই অল্টারনেটিভগুলো তোমরা কি করছো যে মেইনলি যেটা তোমার কাছে সহজ মনে হয়েছে তুমি ওই টপিকগুলো পড়ছো, বাকি টপিকগুলোর দিকে তুমি একবার ফিরেও তাকাও নাই। তার মানে মনে হচ্ছে এখন যে এই জিনিস আমার আসলে এইচএসসি লাইফে ছিলই না। বিষয়টা আসলে তা না। বিষয়টা হলো তুমি সিলেবাসটা দেখো নাই, এই টপিকগুলো ছিল। তারপরে যদি চলে আসো যে তার মানে আমি কি পেয়ে গেলাম, আমার হচ্ছে পদ প্রকরণ পড়তে হবে। তারপরে তোমার পারিভাষিক শব্দ। এখন দেখো
পারিভাষিক শব্দ তোমার এইচএসসিতে ছিল, তোমরা কি করছো বিগত 20 বছর বা বিগত 15 বছরের পারিভাষিক শব্দগুলো তোমরা পড়ছো আর কি মেইনলি। তো ওখান থেকে তোমার কমন পড়ছে, তুমি লিখে ফেলছো। কিন্তু এখন এত শর্টই পড়লে হবে না, তোমাদের একটু যে কোনো একটা বই ফলো করতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের ভিডিওর শেষের দিকে থাকবে, যে কোন কোন তোমার পারিভাষিক শব্দগুলো আসলে পড়া দরকার বা কিভাবে হচ্ছে এগুলো মুখস্থ করবা, এই বিষয়গুলো। তারপরে দেখো বানান শুদ্ধিকরণ, এটা হচ্ছে 5 বছরের ভিতরে 4 বছর আসছে, 4 বার আসছে। তার মানে ধরা যায় যে এটাও তোমার হচ্ছে বানান শুদ্ধিকরণ বা শুদ্ধ বানান তোমার এমন একটা বিষয়, এই বিষয়ে তোমার চাকরির পরীক্ষা বলো, তোমার হচ্ছে এডমিশন টেস্ট বলো, যে কোনো পরীক্ষায় এই যে তোমার ইংলিশে হচ্ছে কারেক্ট স্পেলিং আর বাংলায় হচ্ছে বানান শুদ্ধিকরণ, এই টপিকগুলো আসবেই মাস্ট। এখন তারপরে কি শুদ্ধ উচ্চারণ, এটাও 4 বার আসছে, ইম্পর্টেন্ট বিষয়। আবিধানিক ক্রম বা বর্ণানুক্রম, এই বিষয়টা তোমাদের যেহেতু এইচএসসির সিলেবাসে আছে, এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বের ভিতরে সন্ধি, ধ্বনি পরিবর্তন, ধ্বনির শ্রেণী, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। এইবারে যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা, এবারেও তোমার আলটিমেটলি একটা ইম্পর্টেন্স আছে। তারপরে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ তোমার 5 বছরের ভিতরে বিগত 3 বছরে আসছে। সো এটাও কিন্তু তোমার ইম্পর্টেন্ট একটা বিষয়। বিদেশি শব্দ, এটা হচ্ছে শুধুমাত্র বিদেশি শব্দ না, দেশি শব্দটাও ইম্পর্টেন্ট, মানে সোজা কথা শব্দের শ্রেণী বিভাগটা তোমরা পড়ে নিবে। আর একটা জিনিস, তোমরা এসএসসির হচ্ছে বাংলা ব্যাকরণও পড়বে, বাংলা ব্যাকরণ নতুনটা যেটা আছে এটাও পড়বে। বিগত তোমরা যেটা পড়ে আসছো, তোমরা হয়তোবা এটা এই বইটা তোমরা পাও নাই হয়তোবা, যদি পেয়ে থাকো তাহলে তো ভালো, নাইলে হচ্ছে পুরাণ বইটাও তোমরা আসলে কি করবে, পড়বে, ঠিক আছে। তারপরে তোমার উপসর্গ, সমাস, বাগধারা, তারপরে হচ্ছে ক্রিয়ার কাল, বাক্য প্রকরণ, সমর্থক শব্দ, ধনাত্মক শব্দ, প্রবাদ প্রবচন। এখন এখানে তোমার যে বিষয়টা হচ্ছে, তোমার যদি মনে হয় যে তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে একটা চান্স, মানে একটা সাবজেক্ট পাইলেই হয়েছে, জাস্ট চান্স পাইলেই হয়েছে, তাহলে তুমি তোমার এখান থেকে প্রায়োরিটি অনুযায়ী তুমি তো বুঝতেছো যে কোন কোন বিষয়গুলো আলটিমেটলি পরীক্ষাতে বারংবার আসে, কোথায় তোমার ফোকাস করতে হবে, এটা হচ্ছে তোমার কি করতে হবে, ওইভাবে পড়তে হবে, এবং গাইডলাইনটা আমাদের সাথেই তোমরা পেয়ে যাচ্ছ। সো আমরা যদি হচ্ছে পরবর্তী স্লাইডে যাই, এখানে আরেকটু ডিটেইলে দেওয়া আছে যে আলটিমেটলি কোন কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্নগুলো আসছে। এখন তোমাদের এখানে খটকা লাগতে পারে যে কেন ভাইয়া আসলে এই যে যেই জিনিস সিলেবাসে নাই ওই জিনিস কেন নিয়ে আসছে। ঠিক আছে, এটা নিয়ে আসার একটা কারণ আছে। কারণটা হলো, দেখো এখানে অপরিচিতা থেকে প্রশ্ন আসছে 4 বার, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের এইটা থেকে আসছে 3 বার, লাল শালু সৈয়দ ওয়ালিউল্লাহর এটা থেকে আসছে তোমার 3 বার, সিরাজউদ্দৌলার সিকান্দার আবু জাফর এটা হচ্ছে তোমার 3 বার, আমার পথ কাজী নজরুল থেকে আসছে তোমার কয়বার, 3 বার, আর ফেব্রুয়ারি 1969 থেকে আসছে 2 বার, আর বাদ বাকি হচ্ছে অনেকগুলো টপিক আছে, এটা হচ্ছে 1-2 বার করে। ঠিক আছে, এখন এটা থেকে একটা জিনিস তোমরা হচ্ছে কনক্লুশনে আসো। এখানে দেখো আমরা আমাদের সাহিত্য বা কবিতা, মানে আমাদের সাহিত্যিক বা হচ্ছে আমরা কবি বলতে আমাদের প্রথম মাথায় কি আসে, আমাদের প্রথম মাথায় আসে কিন্তু এই যে রবীন্দ্রনাথের নাম, তারপরে কি আসে, কাজী নজরুলের নাম, তাই না? আবার ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে নর্মালি হয় কি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা তোমার হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থগুলোর একটা হচ্ছে তোমার মানে ইম্পর্টেন্স থাকে সব সময়ই। সো দেখো এখানে তোমার হচ্ছে ফেব্রুয়ারি 1969 এবং তোমার হচ্ছে রেইনকোট, এই দুইটা কিন্তু ওই দিক থেকে কী ছিল, ইম্পর্টেন্ট ছিল, যার জন্য প্রশ্নগুলো আসছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে লাল শালু আর হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা, এটা কি, এটা হচ্ছে তোমার নাটক ও উপন্যাস। তো মোটা দাগে কনক্লুশনে আমরা কি আসতে পারি যে আমাদের মেইনলি হচ্ছে রবীন্দ্রনাথের যে হচ্ছে গল্প বা হচ্ছে তোমার কবিতাগুলো আছে এগুলো আমাদের উপরে ফোকাস করতে হবে। কাজী নজরুলের যেই আসলে গ্রন্থ বা হচ্ছে তোমার যেই প্রবন্ধ বা যেই হচ্ছে তোমার কবিতা আছে এটা তোমার হচ্ছে হাই প্রায়োরিটিতে হচ্ছে পড়তে হবে।
মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক এই রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসবে, এটা ধরে নিয়ে তোমার হচ্ছে পড়তে হবে। পাশাপাশি তোমার আসলে নাটক এবং হচ্ছে উপন্যাস থেকে তোমার প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তার মানে এই বইগুলোকে তোমার কিন্তু আসলে কি হাই প্রায়োরিটি বেসিসে তোমার আসলে পড়তে হবে। এটা তোমার আসলে সাহিত্যের বিষয় ছিল। তার মানে আমাকে আসলে খেয়াল রাখতে হবে কি, খেয়াল রাখতে হবে যে আমার আসলে রবীন্দ্রনাথ, কাজী নজরুল রিলেটেড বিষয়গুলো পড়বো, কিভাবে পড়বো এটারও হচ্ছে গাইডলাইন আমাদের এই ভিডিওতেই আছে, তোমাদের সজীব ভাই তোমাদের দেখাই দিবেন। আর যে বিষয়টা হলো যে এগুলো হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করে এগুলো আগে শেষ করব, তাই না? আর এখানে আসলে যেভাবে প্রশ্নগুলো আসছে বিগত বছরের এটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমি এই জন্য বলতেছি না, কারণ এটারই হচ্ছে বিস্তারিত হচ্ছে পরবর্তী স্লাইডে আসছে আমাদের এই কন্টেন্টগুলো, ঠিক আছে? তারপর দেখো, এটা হচ্ছে যে নতুন সিলেবাসের যে কারিকুলামটা, এই জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে। মানে এখানে তোমাদের যে বিষয়টা ছিল, এখানে যে এই যে কিছু যে টপিক, এই টপিকটা তো হচ্ছে ব্যাকডেটেড, এই টপিকটা ব্যাকডেটেড। এই ব্যাকডেটেডের জন্য আমি হচ্ছে নতুন সিলেবাসে যে আমাদের কি কি টপিক আছে এই টপিকগুলো এখানে তোমার হচ্ছে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে তোমরা আরও একটু পড়বে, সেটা হচ্ছে তোমরা এখান থেকে 18 বছর বয়স, জানো যে বর্তমানে আসলে আলটিমেটলি তারুণ্যের একটা মানে সময় চলতেছে, সেটা ইতিবাচক নেতিবাচক সব দিকেই। সো হচ্ছে এই জন্যই 18 বছর বয়সটাকে তোমরা আসলে কি করবে, তোমাদের প্রায়োরিটি লিস্টে রাখবে অবশ্যই। আচ্ছা, বাংলার জন্য কি করণীয় এটা হচ্ছে আমাদের সামনের স্লাইডগুলোতে আসবে, ডিটেইলে আসলে তোমাদের জন্য বলা হবে আর কি। সো তাহলে হচ্ছে আমরা বাংলার যে বিষয়টা আসলে মোটা দাগে পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে আমরা সাহিত্যর প্যাটার্ন থেকে পাইলাম যে সাহিত্য থেকে কি কি প্রশ্ন আসে, এবং আলটিমেটলি তোমার কি গ্রামার পার্ট থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এখন যে বিষয়টা হয়, স্টুডেন্টরা প্রথম মাসখানেক বা প্রথম 15 দিন 20 দিন, অনেকে তো মাসখানেক পরে গিয়েও বই চেঞ্জ করে। কারণটা হয় কি, কারণটা হয় যে অমুক ভাইয়ার কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি তো এডমিশন টেস্ট দিব, তো কোন বইটা ভালো হবে, তো ভাইয়ার যেই বইটা ভালো লাগে ওই বইটা ভাইয়া বলে, তো তারপরে তুমি কিনে নাও, কিনে নেওয়ার পর দেখা গেল তোমার আর ভালো লাগতেছে না। এরকম হলে তখন তোমার মনে হয় না, তোমার বান্ধবী বলে যে আরেকটা বই হচ্ছে, বা তোমার বন্ধু বলে যে অমুক বইটা আমার ওর কাছে ভালো লাগছে, তখন তুমি কি যাও ওই বই কিনতে যাও। মাঝখানে এই যে তোমার সময়টা নষ্ট হলো, এডমিশন টেস্টের সময়টা কিন্তু খুবই শর্ট। সো তোমাকে আসলে ওইভাবে ডিসাইড করতে হবে। আমরা মেইনলি এখানে কোনো আসলে তোমাদের বলবো না যে অমুক বইটা কিনো। তোমরা প্রথমত দরকার হয়, তোমার যদি কনফিউশন লাগে তুমি প্রথমে বই কিনো না, তুমি তাহলে কিভাবে আগাবা, তোমার সাহিত্য পাঠটা তুমি খুব ভালোভাবে শেষ করো, তুমি তোমার সহপাঠটা খুব ভালো করে শেষ করো, তারপরে তোমার এইচএসসির যেই তোমার আলটিমেটলি বইটা ছিল, তুমি তো অবশ্যই একটা গ্রামার বই কিনছো, ওইটা থেকে ওই টপিকগুলো ভালো করে শেষ করো। তারপরে এরপরে তোমার যদি মনে হয় বাজারে তুমি কি সাহিত্য জিজ্ঞাসা যেই বইটা আছে তোমার, এটাকার সৌমিত্র শেখর স্যারের বই, সৌমিত্র শেখর স্যারের বই। তারপরে বাজারে আরও বই আছে, যেমন ধরো যে ধ্রুব বইটা আছে, এটা শাওন ভাইয়ের বই, এটা হচ্ছে তোমার শাওন ভাইয়ের বই। তারপরে তোমার ধরো যে হচ্ছে হায়াত মাহমুদের বইটাও তোমরা হচ্ছে নিতে পারো, ওটা যদিও এমসিকিউ নাই। সো এখন যেই বিষয়টা হলো, আমি বলছি কিন্তু তোমরা নিতে পারো। এখন নেওয়ার ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি তোমাদের একটা বইয়ের নাম বললাম, তোমরা নিয়ে নিলে, তাহলে আমি যেই একটু আগেই সমস্যার কথা বললাম, এই সমস্যায় তোমরা পড়তে পারো। তাহলে তোমাদের কি দরকার, আমি ভাইয়া তোমাদের আসলে 3-4টা বইয়ের নাম দিলাম, তোমরা বাজারে যাবে, গিয়ে তোমরা উল্টায়া বইগুলো দেখবে, দেখার পরে যেটা মনে হবে যে তোমাদের কাছে ভালো, যেটা আসলে তোমার পড়তে ভালো লাগবে, যেটার প্রেজেন্টেশন তোমার কাছে সুন্দর মনে হবে, ওই বইটা তোমরা নিবে। আমি আসলে তোমাদের কিছু
মানে ভালো গুণাবলী সম্পন্ন বা কিছু ভালো কন্টেন্ট যেসব বইতে আছে ওগুলো তোমাদের সাজেস্ট করলাম। বাট হাই প্রায়োরিটি প্রথম কি থাকবে তোমার, তোমার যেই বোর্ড বইটা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল বাংলা। চলো আমরা হচ্ছে সামনে হচ্ছে ইংলিশটা দেখি। ইংলিশে দেখো এখানে বিগত বছরগুলোর প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের আসলে যেই হচ্ছে তোমার 75টা এমসিকিউ বিগত 5 বছরে আমরা পাইলাম। এখানে মেইনলি মুখস্থ পাঠ থেকে বেশি প্রশ্ন আসছে। কি প্রিপোজিশন, ফ্রেজাল, ভার্ব থেকে আসছে, ভোকাবুলারি বেস তোমার প্রশ্ন আসছে। তার মানে দেখো এখানে তোমার 10টা আসছে, এখানে তোমার 8টা আসছে, 18টা। তার মানে অন অ্যাভারেজে 3টে থেকে 4টা প্রশ্ন তোমার ভোকাবুলারি বেজ আসতেছে। সো 3টা 4টা শুনতে ছোট লাগতেছে, কিন্তু যখন এই জিনিসটা মনে হবে যে 15টার মধ্যে 4টা প্রশ্ন তোমার হচ্ছে মুখস্থ পাঠ থেকে আসছে, তখন কিন্তু এই বিষয়টা কিন্তু তোমার কি হবে, মনে হবে না অনেক বেশি, তাই না? এখন দেখা যাচ্ছে যে প্রতি বছরই তোমার এই ভোকাবুলারি পার্ট থেকে প্রশ্ন আসছে। টেন্স খুবই গুরুত্বপূর্ণ, মানে একেবারে তোমার ইংলিশ গ্রামারের বেসিকটা হলো টেন্স। টেন্স থেকেও তোমার প্রতি বছর প্রশ্ন আসছে এবং একাধিক প্রশ্ন আসছে তোমাদের, তাই না? তারপরে কারেক্ট সেন্টেন্স থেকে তোমার হচ্ছে আলটিমেটলি প্রশ্ন আসছে, এটাও বলা যায় প্রতি বছর। এরপরে তোমার স্পেলিং, আমি তো বললামই যে বাংলায় বানান শুদ্ধিকরণ, ইংলিশে স্পেলিং, প্রতি বছরই তোমার এই প্রশ্নগুলো আসছে। সিনোনিম সেম, কন্ডিশনাল সেন্টেন্স সেম, কনজাংশন সেম, এই বিষয়গুলো 4 বছর করে আসছে, তাই না? তারপরে অ্যান্টোনিম, এই যে সিনোনিম অ্যান্টোনিম তুমি যদি মিলাও, তার মানে কি দেখা যায় কখনো কখনো এই দুইটা একসাথেই আসে, বুঝছো? তার মানে তোমার সিনোনিম অ্যান্টোনিম একসাথে পড়তে হবে এবং এগুলো তোমাদের জন্য ভালো হয় তোমাদের যেই হচ্ছে এইচএসসির যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা থেকে পড়ার, ঠিক আছে? মানে বোর্ড বইতে তোমার ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে। তোমাদের যে একটা ধরো যে তোমরা গাইড কিনছো অথবা তোমরা একটা টেস্ট পেপার কিনছো, টেস্ট পেপারে মডেল টেস্টের প্রথমে শুরুতেই কিন্তু এগুলো দেওয়া থাকে। এখন তারপরে ফিগার অফ স্পিচ, যেটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সেন্টেন্স টাইপ, তারপরে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তোমার দেখা যায় যে হচ্ছে মাঝে মধ্যে আসে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক, এটা আসলে টেন্সের সাথে কিছুটা হচ্ছে তোমার রিলেটেড, এগুলো একসাথে হয়ে যায়, ঠিক আছে? যখন তোমার এই টাইপের আসে, ধরো যে হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে তোমার কিন্তু টেন্সও চলে আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলে আসে। এই জন্য বললাম যে দুইটা কি ইন্টার রিলেটেড, কম্বাইন্ডলি মাঝে মধ্যে চলে আসে। এই ছিল তোমাদের ইংলিশের অ্যানালাইসিসটা। সো এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্সটা দুইটা বছরে, বিগত 2 বছরই আসছে। মানে বলা যাচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সের আধিক্যটা বা গুরুত্বটা। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে আমাদের বিগত 5 বছরে মেইনলি যে তোমাদের প্রশ্নগুলো আসছে, এটা আসলে কোন কোন টপিক থেকে মেইনলি তোমাদের প্রশ্নগুলো আসছে। সো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমাদের যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা পড়ার। তো বোর্ড বইটা পড়ার পাশাপাশি তোমাদের যে বুকের যে হচ্ছে একটা বিষয়টা আসে, ওই যে একই কথা যে কিভাবে বই কিনবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে হচ্ছে তোমরা ক্লিভস টোফেলের বইটা হচ্ছে বেসিকের জন্য দেখতে পারো। অনেকের জন্য এই বইটা হচ্ছে যেহেতু ইংলিশে তোমাদের জন্য অনেক দুর্বোধ্য লাগবে, অনেকের বেসিকে অনেক ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে পিসি দাসের বইটা নাও। এই জিনিসটা শেষ হলে তাহলে তোমরা কি করবে, এরপরে চলে যাবে বাজারে যে তোমার বইগুলো আছে, বাজারে এক একটা বই অনেক বড় বড়, তো ওইগুলো আসলে ডিভাইড করে কোন টপিক আগে প্রায়োরিটি বেসিসে পড়বা এগুলো হচ্ছে আমাদের তোমাদের এই ক্লাসেই বলে দেওয়া হবে। তো মেইনলি হচ্ছে ওগুলো ভাগ করে করে তোমার আসলে সময়টা ওভাবে ম্যানেজ করে তোমাকে পড়তে হবে। শুধুমাত্র একটা সাবজেক্টে সময় দিলেই তোমার হবে না, এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা আলটিমেটলি আছে। সো প্রথমে গেল কি আমার হচ্ছে বোর্ড বই, তাই না? বোর্ড বুক যেটা আছে এর সাথে কি যাচ্ছে ক্লিভস টোফেল, পিসি দাস, এরপরে কোনো একটা প্র্যাকটিস বুক। এটা বাজারে তোমার আসলে গিয়ে যেটা ভালো লাগে ওটা তুমি আসলে নিতে পারো। এবং যেহেতু হচ্ছে এটা একেবারে ধরো যে প্র্যাকটিস বেস, কোন টপিক থেকে বইগুলো ভালো, মানে তোমার কন্টেন্টগুলো ভালো হবে, এটার জন্য আসলে তুমি আসলে যেই
তোমার বলা যায় যে হচ্ছে প্রকাশনীর বই কিনবা, ওইটাই বিগত বছরের প্রশ্ন কীরকম আছে এটা দেখে কিনে নিবা। আচ্ছা, তারপরে তোমরা দেখো যে সাধারণ জ্ঞানে মেইনলি তোমার হচ্ছে প্রতি বছরই 30টা করে প্রশ্ন আসছে। এখানে তোমার বাংলাদেশ বিষয়াবলীর আধিক্যটা বেশি, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে হচ্ছে নতুন করে যেহেতু তোমার সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিচ্ছে, সেহেতু তোমার বিজ্ঞান, প্রযুক্তি, আইসিটি যুক্ত হচ্ছে। আর একটা জিনিস কি, মেন্টাল অ্যাবিলিটিও যুক্ত হইছে আর কি। তো এখানে তারপরে যে বিষয় খেলাধুলার সামনে যেহেতু তোমার খেলাধুলা আছে বেশ বাংলাদেশেরও, সো তোমার হচ্ছে এই টপিকটাও ইম্পর্টেন্ট। পুরস্কার, বই, লেখক বরাবরই দেখা যায় হচ্ছে প্রশ্ন আসে এই টাইপের। বাংলাদেশ ও বৈদেশিক যে সম্পর্ক, বর্তমানে বাংলাদেশ বৈদেশিক সম্পর্ক নিয়ে বেশ আলোচিত বিভিন্ন ইস্যুস আছে, সো এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমার আসলে যে গাণিতিক যুক্তি, যেটার কথা আমি অলরেডি আগে বলে ফেলছি। সো এটা হচ্ছে যে বিষয়। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু ব্রেকডাউন করি যে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কোন কোন টপিক থেকে তোমাদের মেইনলি প্রশ্নগুলো আসছে। দেখো, তোমাদের ভূগোল যে বইটা আছে এটা থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, অর্থনীতি, সংবিধান, শাসন ব্যবস্থা, জুলাই গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে সাম্প্রতিক রাজনীতি। জুলাই গণ অভ্যুত্থানটা এখন মোটামুটি বাদ দিতে পারো, যেহেতু হচ্ছে এটা কিছুটা বাদ হয়ে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই দেখবে। তারপরে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি, শিল্পকলা, ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে দেয়। আর আন্তর্জাতিক বিষয়গুলির ভিতরে কি, আন্তর্জাতিক বিষয়গুলির ভিতরে তোমার বিশ্ব রাজনীতির সংঘাত, বর্তমান সময়ে তোমার আমেরিকা ইরান যুদ্ধ, তোমার হচ্ছে ইসরায়েলের সাথে যে যুদ্ধ, তারপরে তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আফগানিস্তান, তোমার হচ্ছে তারপরে পাকিস্তানের সম্পর্ক ভালো না, ভারত চীনের ভিতরে হচ্ছে তোমার বর্ডার ইস্যু নিয়ে হচ্ছে কিছু তোমার হচ্ছে প্রবলেম হচ্ছে, স্পেন এবং মরক্কো থেকে কিছু মরক্কোর সাথে স্পেনের হচ্ছে সীমান্ত কিছু হচ্ছে ইস্যুজের জন্য হচ্ছে মানুষ হচ্ছে যে ইউরোপে অভিবাসী হতে চাচ্ছে। এই কিছু কনফ্লিক্টিং যেই বিষয়গুলো, এই সাম্প্রতিক বিষয়গুলো তখন যেটা থাকে ওইগুলো আসলে প্রায়োরিটি বেসিসে পড়তে হবে। আন্তর্জাতিক সংস্থা সূচক, এই টপিকটাও ভালো করে পড়তে হবে। বিশ্ব ইতিহাস ও প্রাচীন সভ্যতা ও দর্শন, এই মোটা দাগে এই প্রশ্নগুলো তোমার বিগত 5 বছরের পরীক্ষায় আসছে। এখন বিষয়টা হলো, আমি তোমাদের মাঝে একটা আমার এই কথাগুলো, পুরো কথাটা হচ্ছে তোমার একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এখানে আমার মন করা কথা বা মন গড়া তথ্য নাই বললেই চলে। আমি জাস্ট বিগত তোমাদের 5 বছরের প্রশ্ন প্যাটার্নটা কীরকম ছিল। এখন কথা হচ্ছে তোমার এটা ছিল তুমি দূর থেকে দেখলা যে হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমার পড়তে হবে, কিন্তু ওই বিষয়টা তোমার পড়তে গেলে তোমাকে আরেকটু ডিপে যাইতে হবে, আরেকটু ঘেটে ঘেটে পড়তে হবে। কারণ তোমাকে তো হচ্ছে যদি এরকম হয়তো তোমাকে আমি 50টা এমসিকিউ দিব, এর ভিতরে এমসিকিউ চলে আসবে, তাইলে তো আর এত কেউ কষ্ট করতো না, তাই না? তাহলে তো আর এটাকে তোমাদের যুদ্ধ বলতো না, সোকর যে হচ্ছে একটা যুদ্ধ বলো তোমরা। সো এই জন্য তোমাদের কি দরকার, আরেকটু হচ্ছে টপিক, সাব টপিক, তারপরে এই বিষয়গুলো তোমাদের আসলে কোন জায়গায় জোর দেওয়া উচিত, এই বিষয়গুলো জানা দরকার। আর এটাই আসলে তোমাদের জন্য ডিসকাস করবে হচ্ছে তোমাদের সজীব ভাইয়া। সো ভাইয়া তো আসলে বলে দিয়ে গেল অ্যানালাইসিসের মাধ্যমে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা বারবার আসতেছে, কেন আসতেছে, পুরো ব্রেকডাউন করে দিয়ে গেল। এখন আমরা দেখব আসলে আসল ট্রিক্স কোনটা, বা আসলে আমাদের কোনটা পড়া উচিত, কোনটা বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া ঠিক আমি বলবো না, কোনটা বেশি করে আমাদের জোর দিয়ে পড়া উচিত, প্রায়োরিটি লিস্টে সব থেকে উপরে রাখা উচিত। যদি বাংলা প্রথম থেকে শুরু করি, বাংলার প্রথমে আসলে আমাদের কী আছে, গদ্য আছে, পদ্য আছে, তোমার হচ্ছে নাটক আছে, উপন্যাস আছে। এখন প্রত্যেকটা লাইন বাই লাইন তো তুমি পড়ছো ভাই, রিডিং পড়ছো না? এখন তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন কি আবার পড়বা, বারবার পড়বা? অফকোর্স না। তাহলে তুমি কী জিনিসটা মাথায় খেয়াল রাখবা যখন তুমি একটা গদ্য পড়তেছো? ওই গদ্যটা পড়ার ক্ষেত্রে তোমার কী কী খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লেখক, অফকোর্স লেখকের উদ্ধৃতি, ওই লেখক কী কী রচনা করছে, এইটা হচ্ছে লেখকের 3টা পার্ট গেল। এরপর তুমি যেটা করবা, ওই গদ্য বা ওই পদ্যে কী কী শব্দার্থ আছে, শব্দার্থ থেকে কিন্তু অনেক সমার্থক শব্দ খুঁজে পাওয়া যায়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তুমি যখন রিডিং পড়বা, যখন ভালো করে দেখবা যে আসলে এই শব্দটার মানে কি, দেখবা ওইখানে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো কিন্তু এমসিকিউতে চলে আসে, বুঝছো? এটা ফর বোর্ড এক্সাম, ফর হচ্ছে তোমার অ্যাডমিশন। সো বোর্ড তো তোমার পার করে আসছো বা হয়ে গেছে, এখন অ্যাডমিশন। শব্দার্থ দেখবা, অ্যান্ড প্রকাশকাল, ওই গদ্য বা ওই পদ্য কোন টাইমে প্রকাশিত হয়েছে। এখানে
তোমার হচ্ছে গদ্যর ক্ষেত্রে এগুলো বলা আছে, অফকোর্স তুমি পদ্যর ক্ষেত্রে এগুলো খেয়াল রাখবা। চরিত্র কী কী ছিল গদ্যে, মূল ভাবটা আসলে কী। সো মোরাল অফ দ্য স্টোরি, তোমার পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং শব্দার্থ, এই তিনটা খুব ভালো করে পড়া লাগবে। অ্যান্ড মেইন যেই গদ্য বা পদ্য বা যেটাই বলি ওইটা সম্পর্কে তো তোমার আইডিয়া আছেই ভাই আগে থেকে, আছে না? ওকে, সো কবিতার ক্ষেত্রে সেম, কবি, উপমা। কবিতা কিন্তু ম্যাক্সিমাম উপমা মানে কবিতার যে লাইনগুলা এগুলো কিন্তু উপমা মানে হিসাবে কিন্তু ইউজ করে, রূপক হিসাবে ইউজ করে। সো এগুলো মাথায় রাখতে হবে। তুমি যখন লাইন পড়তেছো একটু মাথার মধ্যে ক্যালকুলেশন করার চেষ্টা করবা যে এই লাইনটা আসলে কোন কোন ওয়েতে হইতে পারে। ওকে, কাব্যগ্রন্থ, ওই কবিতাটা আসলে কোন গ্রন্থের অন্তর্ভুক্ত, এগুলো সব কিন্তু পাঠ পরিচিতির মধ্যেই থাকে। ইভেন অনেক সময় দেখা যায় কবি পরিচিতির মধ্যেও কিন্তু এই জিনিসগুলো ঢুকায় দেয়, বুঝছো? সো একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে তোমার। প্রতীক, প্রতীক অর্থে কিন্তু অনেক ওয়ার্ড ইউজ করা হয়, এগুলো ম্যাক্সিমাম তোমার কবিতার ক্ষেত্রে ইউজ করা হয়, সো এগুলো বেশি করে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? উদ্ধৃতি অ্যান্ড ভাব, আসলে মূল ভাব যেটা ওইটা। আর নাটকের ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র, সংলাপটাও ইম্পর্টেন্ট, উক্তি। সো কাইন্ড অফ তুমি যদি সংলাপটা খেয়াল রাখো তাহলে এই দুটো তোমার মানে ইজিলি হয়ে যাবে, উক্তি আর সংলাপ কাইন্ড অফ সিমিলার জিনিস। এটা নাটকের ক্ষেত্রে গেল। এরপর যদি আমরা আসি, আচ্ছা ওইটা গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে গেছে। নাটকের ক্ষেত্রে যেটা দেখছো না নিচে, এই যে নাটকের ক্ষেত্রে উপন্যাসও সেম, যেহেতু সিমিলার জিনিস। এখন যদি হচ্ছে আমরা গ্রামাটিক্যাল টার্ম দেখি, ওইটা গেল কি ফার্স্ট পেপার, এখন কি সেকেন্ড পেপারের মধ্যে কিন্তু ঢুকছি আমরা। সো গ্রামাটিক্যাল টার্মের মধ্যে পদ প্রকরণ, অভিধানিক শব্দক্রম, এখানে অভিধানিক ক্রম একই জিনিস, পারিভাষিক শব্দ, বাগধারা, উপসর্গ। ভাই তোমরা কিন্তু এগুলো পড়ছো ইন্টারে, বুঝছো? সেম জিনিসই অ্যাডমিশনে চলে আসবে, একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে এখানে। সো এই টপিকগুলো এইগুলা তোমরা যে কোনো গ্রামার বই থেকে পড়তে পারো। অ্যান্ড বানান, উচ্চারণ, সমার্থক, বিপরীতার্থক, এক কথায় প্রকাশ, সমাস, ধ্বনি। এখানে একটা ইন্টারেস্টিং তোমাদের তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে বাংলাতে তো 15টা এমসিকিউ আসে। সো 15টা এমসিকিউর মধ্যে ইকুয়াল একটা ব্যাপার স্যাপার থাকে। ধরো যদি হচ্ছে আমার 7টা থাকে প্রথম পার্ট থেকে, 8টা থাকে হচ্ছে তোমার দ্বিতীয় পত্র থেকে, ঠিক আছে? আবার এরকম উল্টায়ও যায় আসলে, অনেক সময় দেখা যায় যে আসলে তোমার 9টাই দিয়ে দিছে প্রথম পত্র থেকে, বা 9টা দিয়ে দিছে তোমার হচ্ছে দ্বিতীয় পত্র থেকে, সেকেন্ড পেপার থেকে, আর বাকিটুকু দিয়ে দিছে হচ্ছে ফার্স্ট পেপার থেকে। সো এখানে আসলে রিস্ক নেওয়া যাবে না যে ভাই আমি সেকেন্ড পেপার পড়বই না, আমার আসলে ভালোই লাগে না, আমি ফার্স্ট পেপার থেকে অ্যান্সার করবো যে এমসিকিউ আসবে। ভাই এটা অ্যাডমিশন, এটা এইচএসসি বোর্ড এক্সাম না, মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, সো এই জিনিস যেগুলো দেখছো না এগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা কিন্তু অনেক ব্যাকরণ আছে ভাই, আছে না? সো তুমি এইগুলা আসলে পড়বা মুখস্থ। এইখানে তোমার ধ্বনি, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীতার্থক, এগুলো আসলে মুখস্থ। বানান, উচ্চারণটা তুমি ভালো করে পড়বা। এই যে ধ্বনি, সমাস, এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। ব্যাকরণে যে নিয়ম টিয়মগুলো আছে এগুলো ভালো করে দেখবা তুমি। ওকে, এটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল টার্মটা গেল। গ্রামাটিক্যালের মধ্যে তুমি কী কী পড়া উচিত তোমার আসলে। এরপর আসলে আমরা রিটেনে যাব। বাংলাতে তোমার এমসিকিউ আছে, রিটেনও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন এবং এমসিকিউ দুইটাই আছে, তোমরা জানো এটা। সো আমরা হচ্ছে এমসিকিউর জন্য ওইভাবে পড়বো, যেগুলো আমি একটু আগে তোমাদের দেখাইলাম। আর রিটেনের জন্য কী করবো তোমরা, অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাবসম্প্রসারণ, বানানশুদ্ধি, ট্রান্সলেশন, এইগুলা তোমার বিগত বছরের কোশ্চেনগুলোতে আসছে। এই যে অনুচ্ছেদ, ভাই আমি কী অনুচ্ছেদ পড়বো, ভাই সারাংশ কী পড়বো, সারমর্ম কী পড়বো, তুমি ফার্স্ট পেপার পড়ছো না, বইতে পড়ছো, ওইখান থেকেই আসবে। অ্যান্ড খুব রেয়ারলি দেখা যায় হচ্ছে এমন কিছু দেয় যা তুমি জীবনেও কল্পনা করো না, এরকম খুব রেয়ারলি দেয়, ঠিক আছে? তো তুমি যখন গদ্য, পদ্য, নাটক, উপন্যাসগুলো ভালো করে পড়বা, একটু থিমগুলো বোঝার চেষ্টা করবা। সারাংশ, সারমর্ম তুমি ভাই কত হাজারগুলো মুখস্থ করো বলো? তুমি কি 100-200 সারাংশ মুখস্থ করে অ্যাডমিশন দিতে যাবা? তোমার একটা মেইন থিম দরকার, একটা কথা বোঝার অ্যাবিলিটি দরকার। যখন একটা প্যাসেজ এখানে দেওয়া থাকতেছে, তোমার বোঝা দরকার ওই প্যাসেজে আসলে কী মিন করতে চাচ্ছে। এই অ্যাবিলিটি কেমনে তোমার মধ্যে আসবে? যখন তুমি ফার্স্ট পেপারে গদ্য, পদ্যগুলা বুঝে পড়ার চেষ্টা করবা, থিমটা বোঝার চেষ্টা করবা। তখন তুমি যে কোনো ধরনের বাংলা লেখা, যে কোনো ধরনের বাংলা প্যাসেজ থেকে একটা সারাংশটা, সারমর্ম ঠিকই বের করে নিয়ে আসতে পারবা। সারাংশটা মূলত গল্পের জন্য হয়, তোমরা জানো সবাই অফকোর্স। সারমর্ম মূলত কবিতার জন্য হয়। লম্বা একটা বড় কবিতা দেওয়া থাকে, এইটার মেইন জিস্টটুকু বের করে আসতে বলে, মানে বের করে নিয়ে আসতে বলে সারমর্মের ক্ষেত্রে। আর বড় একটা উদ্দীপক বা প্যাসেজ টাইপের দেওয়া থাকে, ওইখান থেকে সারাংশের মাধ্যমে বলে মেইন জিস্টটুকু বের করে নিয়ে আসতে। ভাবসম্প্রসারণ তোমরা বুঝো, বানান শুদ্ধি বুঝো, ট্রান্সলেশন বুঝো। এইগুলো আসলে তোমার মুখস্থ বলা যায় না, আবার এটা আইডিয়া নিয়ে পড়তে বলা যায়, ঠিক আছে? তুমি যখন ফার্স্ট পেপারগুলো পড়বা এটা আইডিয়া নিয়ে পড়বা। অ্যান্ড অফকোর্স তুমি যদি কোনো বই ফলো করো, বইতে এইগুলোর জন্য হচ্ছে কিছু এক্সাম্পল, কিছু অনুশীলনী, কিছু আসলে সাজেশন দেওয়া থাকে, তুমি ওইখান থেকে ওগুলো পড়তে পারো। আসতে পারে, না আসতে পারে, কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ভাই তুমি বই থেকে যদি পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো মূল ভাবটা আসলে কি, সিমিলার জিনিসই অ্যাডমিশনে চলে আসা, বুঝতে পারছো? অ্যান্ড বানান শুদ্ধি, ট্রান্সলেশন,
আসলে এইগুলা তোমার ট্রান্সলেশন যেটা আছে এর মধ্যে কিন্তু ভোকাবুলারি বা পারিভাষিক শব্দের একটা ব্যাপার স্যাপার চলে আসবে, কিন্তু সিম্পল ট্রান্সলেশনই দিবে, কিন্তু দেখবা তুমি আসলে ভাই ওরটার জন্য কি মাথায় আসে না তোমার এক্সামের টাইম, এরকম হবে। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে। আর বানান শুদ্ধিটা তোমার গ্রামের মধ্যে পড়ে, কিন্তু বাংলা যে সেকেন্ড পেপারে গ্রামারটা আছে ওর মধ্যে পড়ে। সো এগুলো আসলে তুমি প্র্যাকটিস করবো কোথা থেকে? অফকোর্স বিগত বছরের কোয়েশ্চেন ভাই, এর বিকল্প নাই। বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, অ্যান্ড এমন কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কিনবা যার সাথে কোয়েশ্চেনের সাথে কোয়েশ্চেনের ব্যাখ্যাও দেওয়া থাকে। ওকে, সো এইভাবে পড়বা তুমি। আমি কিন্তু নিজে এভাবে পড়ছি, অ্যান্ড আমি কিন্তু খুব ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। আমি কিছু ট্রিক শেয়ার করব পরে, যেগুলো তুমি ফলো করলে আশা করি ফল ভালো পাবা, কিন্তু আপাতত এইগুলো মোরোভার সবার জন্য। ওকে, অ্যান্ড প্রায়োরিটি 2, যেখান থেকে আসলে মানে এতক্ষণ যেগুলো কথা বললাম ওগুলো ফার্স্ট প্রায়োরিটি, ওখান থেকে আসবে বলা যায় 99.99%, অ্যান্ড এখান থেকেও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, বুঝছো? অ্যান্ড রিটেনও আসতে পারে, যে হচ্ছে কথা বাংলা ভাষার যে ইতিহাসটা আছে, এটা তুমি বাংলা ব্যাকরণের ইতিহাস বর্ণনা করে এরকম কোশ্চেন দিয়ে দিল, দেখা গেল কিছু তো লিখতে হবে, তাই না? অ্যাটলিস্ট আইডিয়া রাখতে হবে তোমার, তুমি এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিবা। ওকে, আইডিয়া রাখবা জাস্ট, বুঝতে পারছো? সাহিত্য আন্দোলন, বিদেশি শব্দ, সাহিত্য যুগ, ভাষার ইতিহাস, এগুলো সম্পর্কে তুমি জাস্ট রিডিং পড়বে, একটা মাথার মধ্যে নর্মাল আইডিয়া রাখবা, খুবই মানে ধুমায় মুখস্থ পড়া দেওয়া লাগবে না তোমার। আচ্ছা, এখন ইংলিশের মধ্যে আসি। সো একটা জিনিস, সেটা হচ্ছে বাংলা 30%, ইংলিশ 30%, অ্যান্ড জিকে 40%। সো বাংলা ইংলিশ মিলে 60% তোমার নাম্বার এখানে আসবে। কেমনে? 100 মার্কের মধ্যে কি আসবে বলো তুমি? রিটেন আসবে, এমসিকিউ আসবে, তাই না? জিকেতে শুধুমাত্র হচ্ছে এমসিকিউ আসবে, কোনো রিটেন আসবে না। তো বাংলা ইংলিশ তুমি এমনভাবে পড়বা যেন তোমার রিটেন এমসিকিউ দুইটা এক পড়াতেই কভার হয়ে যাওয়ার মতো একটা চান্স থাকে, বুঝছো? সো এতক্ষণ তো বাংলা নিয়ে কথা বললাম। ধরো হচ্ছে তুমি যদি 100% প্রিপারেশনের প্রস্তুতি নিয়ে নামো, তার মধ্যে তোমার 30% থাকবে বাংলার জন্য, 30% থাকবে ইংলিশের জন্য, 40% থাকবে হচ্ছে জিকের জন্য। জিকেতে যারা মার্ক বেশি তুলতে পারে ভাই, ওরা খুব ইজিলি চান্স পাইতে পারে, আমি তোমাদের সামনে বলবো। আরও ইংলিশের জন্য কী করতে হবে? ইংলিশ গ্রামাটিক্যাল টার্ম যেটা আছে, এখন কোয়েশ্চেনে নর্মালি কী আসে জানো? তোমার এরকম বলবেন এটা কোন টেন্স, এটা কী ভার্ব, এরকম খুব কম আসে। তোমার কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা আসে, কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটার মধ্যে কিন্তু এই পুরা জিনিসটাই কিন্তু তোমার অন্তর্ভুক্ত। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তোমার টেন্স বলো, ফ্রেজাল ভার্ব বলো, পার্টস অফ স্পিচ বলো, ভয়েস ট্রান্সফরমেশন, কানেক্টর, প্রিপোজিশন, আর্টিকেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, এরর ডিটেকশন, প্রত্যেকটা জিনিস কমপ্লিটিং সেন্টেন্সের আওতাভুক্ত। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা ভালো করে বুঝতে চাও, এগুলো অটোমেটিক তোমার হয়ে যাবে। আমি আশা করতেছি তুমি যেহেতু ইন্টার পাস করছো বা পরীক্ষা দিছো, আইডিয়া তোমার আছে। যদি না থাকে তোমার হাতে টাইম আছে, তুমি ইউটিউব ভিডিও বলো, আমাদের একাডেমি যে ক্লাসগুলো আছে এগুলো বলো, ইংলিশের তুমি দেখতে পারো, দেখলে তোমার আশা করি একটা ভালো আইডিয়া হয়ে যাবে। ওকে, সো ডিপেন্ড করতেছে আসলে তোমার উপর, তুমি কতটা ডেডিকেশন দিয়ে এগুলো কমপ্লিট করতে পারতেছো। কিন্তু প্রায়োরিটি লিস্টে অনে রাখবো আমরা এইগুলা, সবগুলো মিলেই কি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। অ্যান্ড কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কী আসতেছে? টেন্স, ফ্রেজাল ভার্ব, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, এই জিনিসগুলো আসতেছে। সো তুমি ছোট্ট এই টপিকগুলো পড়বা, পড়ে তোমার মাথার মধ্যে তুমি সাজাবা সুন্দর করে। অ্যান্ড ভাই অফকোর্স প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বিকল্প নাই, তোমার এখানে কোয়েশ্চেন সলভ করতে হবে প্রচুর। তুমি যত বেশি কোয়েশ্চেন সলভ করবা, নিজে বুঝবা যে তুমি যে টপিকটা পড়তেছো, তুমি টেন্স পড়তেছো, টেন্স থেকে কয়বার কোয়েশ্চেন আসছে, অ্যান্ড কতটা ইম্পর্টেন্ট টপিক এটা, তুমি নিজে ফিল করে নিজে সেটা বুঝতে পারবা। ঠিক আছে, সো আমার টপিকগুলো লিখে দিছি, তুমি এখান থেকে টপিকগুলো বাছবা তোমার জন্য কোনটা কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট যেমন এটা তোমার জন্য কনফিউশন হতে পারে, তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা তোমার হচ্ছে কনফিউশন হতে পারে। এরর ডিটেকশনটা কিন্তু খুবই ইজি, কিন্তু কনফিউশন হইতে পারে। সো যেগুলো তোমার কনফিউশন মনে হইতে পারে যে ভাই আমার মনে হচ্ছে আমি এগুলো পারি না, তুমি এখান থেকে মার্ক করো, এগুলো মার্ক করে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, এখন ভাই এআই আছে, এআই যুগ, তুমি এআইরে ইউজ করো, বলো যে আমি এগুলো বুঝি না, আমার বুঝাই দেয়, ইজি ওয়েতে বুঝাই দেয়, তুমি পারবো না? পারবো অফকোর্স। অ্যান্ড ভোকাবুলারি ভাই, ধরো হচ্ছে 15টা এমসিকিউ থাকে ইংলিশে, সে 15টার মধ্যে ধরো হচ্ছে মোটামুটি 11-12টার মধ্যে তোমার ওই গ্রামাটিক্যাল টার্ম বলো, টেক্সট বই থেকে হচ্ছে কিছু লাইন টাইন আসে, এটা কোন উক্তি বা কোন কবি টবি এটা বলছে, বিদেশি কবি অফকোর্স, যেহেতু ইংলিশ নিয়ে কথা হচ্ছে। বাকি মানে মনে করো 3-4টা এমসিকিউ থাকে, এরকম ভোকাবুলারি থাকে। আমার টাইমে 3টা ভোকাবুলারি ছিল। আনফর্চুনেটলি আমি হচ্ছে কনফিউশনে ছিলাম, আমি 3টা ভোকাবুলারি দেখাইতে পারি নাই, কিন্তু আমার জানা মানে পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়ার পরে মনে হয়েছে আচ্ছা আল্লাহ মিস করলাম, এরকম হইতে পারতো, বুঝছো? সো আমার 15টা এমসিকিউর মধ্যে হচ্ছে 12টা এমসিকিউ আমার ঠিক হয়েছিল, অ্যান্ড 3টা আমি বাদ দিছিলাম, দেখাই নাই, কারণ নেগেটিভ মার্কিং আছে কিন্তু।
বুঝছো? সো অল টাইম যে ভোকাবুলারি আসবে, ভোকাবুলারি জিনিসটা যে এই শব্দে সিনোনিম কি অ্যান্টোনিম কি এমন না। এই যে এখানে দেখো তুমি সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আছে, ইডিয়াম ফ্রেজ আছে, ওয়ান ওয়ার্ড আছে, কনফিউজিং ওয়ার্ডস আছে, স্পেলিং আছে। কনফিউজিং ওয়ার্ডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝছো? তোমার এখানে থাকে যে হচ্ছে তোমার সিমিলার কিছু ওয়ার্ড দেওয়া থাকে, ওই ওয়ার্ড দিয়ে বলা হয় যে তোমার এই মানে এই ওয়ার্ডের যেই মিনিং বা এই ওয়ার্ড যেই তোমার ভাব প্রকাশ করতেছে এটা আসলে নিচের কোন গ্রুপ অফ ওয়ার্ডস এগুলো প্রকাশ করতেছে। এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকে, যেহেতু আমরা এখানে কোয়েশ্চেন তুলে দিচ্ছি না, দেখাতে পারতেছি না, কিন্তু তুমি বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখলে ইজিলি আইডিয়া পাবা। আমি বারবার বলতেছি ভাই তোমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখো, কত যে হেল্প হবে তোমাদের, নিজেও বুঝতেছো না। সো এইগুলো ভোকাবুলারির মধ্যে আসলে এই টার্মসগুলো আসতেছে। তুমি যখন ভোকাবুলারি পড়বা শুধু সমার্থক শব্দই পড়ে গেলা এমন না, তো শুধু বিপরীতার্থক শব্দই পড়ে গেলা এমন না, কী কী পড়বা সেটা এখানে আমরা তুলে দিচ্ছি, এখানে আমরা বলছি। ওকে, একটু দেখে নিও। আর রিটেন প্র্যাকটিসের জন্য যেটা গেল ওটা কিন্তু এমসিকিউর জন্য গেল, এখন রিটেনে আসছি আমরা। প্যারাগ্রাফ রাইটিং, মিনিংফুল সেন্টেন্স, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, প্রভাব অ্যান্ড স্টেটমেন্ট এক্সপ্লেনেশন। একটা উক্তি দেওয়া থাকবে এখানে, একটা উক্তি বলবে এটারে বর্ণনা করো, ব্যাখ্যা করো। অ্যান্ড এটা ব্যাখ্যা করতে গেলে তোমার কি স্কিল লাগবে? ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং কেমনি পাবো তুমি? যখন বইয়ের প্যারাগ্রাফ পড়বা, যখন বইয়ের পোয়েমগুলো পড়বা, চেষ্টা করবা ওইগুলো নিজের মতো করে বানায় লিখতে। তুমি একবার রিডিং পড়বা, বাংলা সহ পড়বা, ওইখান থেকে ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো ফাইন্ড আউট করবা। আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বই থেকে কিন্তু ভোকাবুলারি আসে, বুঝছো? বইয়ের যেই ভোকাবুলারিগুলো একটু ইউনিক থাকে, দেখবে যে ওইগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো পরীক্ষা কিন্তু আসে, বুঝছো? তো এইগুলো মাথায় রাখার চেষ্টা করবা। সো ওইখান থেকে তুমি যখন সামারি লিখবা, প্যারাগ্রাফ, পোয়েম, এগুলো সামারি তুমি লিখবা, আইডিয়া হবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা আসলে কেমন হইতে পারে। যদি আসলে খারাপ থেকে থাকে একটু চেষ্টা করো, ভালো করা পসিবল। 1 মাস 2 মাস তোমাদের টাইম আছে, কিন্তু তোমাদের ডিসেম্বরে এক্সাম, সো টাইম আছে, এখন অনেক টাইম আছে। চেষ্টা করলে আসলে পারবা তুমি। ফ্রি হ্যান্ড রাইটিং বলো, আর ইংলিশের ক্ষেত্রে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রি হ্যান্ড রাইটিং তুমি গ্রামার যে পড়বা, গ্রামারটার এক্সিকিউশন কোথায় হবে? তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে কিন্তু এক্সিকিউশনটা হবে। সো এগুলো মাথায় রাখবা, আসলে সবগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। ওকে, প্রভাব অ্যান্ড ভার্ব, ট্রান্সফরমেশন তো, ট্রান্সলেশন তো, এগুলো তো বুঝছো আশা করি। তোমার হচ্ছে মিনিং বের করতে হবে, বাংলাতে থাকবে ইংলিশ মানে বলতে হবে। ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন, একটা ধরো হচ্ছে তোমার একভাবে বলা আছে সেন্টেন্স, এটা চেঞ্জ করে আরেকভাবে করতে বলা হচ্ছে, বুঝতে পারছো? ডিরেক্ট ইনডিরেক্ট যে পড়ে আসছো না তোমরা, সুপারলেটিভ, দেন কমপ্লেক্স, দেন কম্পারেটিভ, মানে আমি তো র্যান্ডমলি বলতেছি যে মাথায় আসতেছে। তো জিনিসটা তোমরা বুঝছো কি না, যে সেন্টেন্স এক স্ট্রাকচারে আছে, এটা চেঞ্জ করে অন্য স্ট্রাকচারে আমাদের বলতে বলা হয়েছে। ওকে, অ্যান্ড প্রায়োরিটি 2, ওইগুলো গেলো প্রায়োরিটি অনে। প্রায়োরিটি 2 এর মধ্যে আছে হচ্ছে মডিফায়ার, ফিগার অফ স্পিচ, ওয়ার্ড ফরমেশন, রিডিং কম্প্রিহেনশন। সো আপাতত বর্তমানে ওয়ার্ড ফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, সো তুমি এটারে প্রায়োরিটি লিস্টের অনে রাখতে পারো ওয়ার্ড ফরমেশনটা। হ্যাঁ, ওয়ার্ড মনে করো হচ্ছে সাজানো আর কি, বাংলা বলতে গেলে শব্দ সাজানো। আর রিডিং কম্প্রিহেনশন মানে হচ্ছে তোমার যে রিডিং পড়ার প্যাসেজ থাকে না, প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন থাকে। ইভেন বাংলাতেও কিন্তু এরকম থাকতে পারে, একটা বড় উদ্দীপক দেওয়া আছে, ওখান থেকে কোশ্চেন আসছে তোমার, এরকম থাকতে পারে, বুঝছো? মডিফায়ার, ফিগার অফ স্পিচ, এগুলো সব হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম। তোমার যদি মনে হয় যে ভাই আমি এগুলো বুঝতেছি না, আসলে আমি তো এখানে ডিটেলসে আলোচনা করবো না যে আসলে এটা এরকম, তোমার জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রায়োরিটি লিস্টে তুমি কোনটা আগে রাখবা, কোনটা পরে রাখবা, আমি একটা নচ্ছে এগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? একটু মাথায় রাখার চেষ্টা করো, টপিকগুলো নোট করে রাখো। হ্যাঁ, নোট করে রেখে এই টপিকগুলো তুমি কমপ্লিট করে ফেলো, ভিডিও দেখে হোক, কোথাও কোর্স করে হোক, যেভাবেই হোক তুমি কমপ্লিট করে ফেলো। আর আমার কাছে মনে হয় আসলে ইউটিউবে অনেক ফ্রি রিসোর্স আছে, তুমি এগুলোরে প্রপার ইউজ করলে খুব ভালো আউটকাম পাবা। এখন আসি জেনারেল নলেজে, বাংলা ইংলিশ গেল, রিটেন গেল, এমসিকিউ গেল, শুধু এখন কী বাকি আছে? জেনারেল নলেজের 30টা এমসিকিউ। তো 30টা এমসিকিউ কী হইলো বলো তো? বাংলা ইংলিশ মিলাই 30, আর জেনারেল নলেজ একাই 30। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? সো আমরা হচ্ছে 40% রাখছি এখানে, অর্থাৎ আমাদের যেই তোমার জেনারেল নলেজ আছে, নলেজটা আসলে তুমি যদি ওই যে 100% পড়াশোনা দাও, তার মধ্যে 40% তোমার জেনারেল নলেজই পড়তে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের ইব্রাহিম ভাই বা নোমান ভাই তোমাদের, সে হচ্ছে খুব সুন্দর করে আসলে দেখাই দিয়ে গেছে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক এখানে। হ্যাঁ, আমি এখানে তোমাদের বলবো আসলে সব টপিক তো উনি দেখাই দিয়ে গেছে কোথা থেকে কোয়েশ্চেন আসে। আমি বলবো প্রায়োরিটি সব থেকে বেশি কোনটা তুমি দিবা, সব থেকে বেশি ইম্পর্টেন্স তুমি কোথায় দিবা। সো বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, জাতীয় পর্যায়ে বা তোমার হচ্ছে আন্তর্জাতিক, জাতীয় যে জিকেগুলো আছে, আন্তর্জাতিকের পরে আসতেছে আগে জাতীয় মধ্যে থাকি আমরা। মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশের ভূগোল, মানে বাংলাদেশের ম্যাপের কোথায় কী আছে না আছে, আনাচে কানাচে, এগুলা। অর্থনীতি, প্রশাসন, গুরুত্বপূর্ণ দিবস, সাম্প্রতিক বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট।
এখান থেকে আমাদের টাইমে প্রায় 10 থেকে আমার মনে পড়ে প্রায় 11টার মতো এমসিকিউ আসছিল জিকেতে সাম্প্রতিক সময়ের, বুঝতে পারছো? এন্ড আমাদের টাইমে কিন্তু তোমার হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল, আমাদের টাইমে প্রচুর জিকে ছিল দেওয়ার মতো, অনেক পড়া লাগছে, বুঝছো? আপাতত বর্তমানে বাংলাদেশে যে সাম্প্রতিক জিকেগুলো আছে এগুলো খুব ইন্টারেস্টিং, তোমরা একটু এগুলো মাথায় রাখার চেষ্টা করবে, এখান থেকে অনেক জিকে কমন পাবা তোমরা, ওকে? আচ্ছা, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে তোমার ইউএনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ইউএনের যে অন্যান্য সংস্থাগুলো আছে ইউএনের আন্ডারে, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি, এগুলো মনে রাখতে হবে তোমার, এগুলো কার্যকর মনে রাখতে হবে। অ্যান্ড কোথার মানে কোনটার কোথায় তোমার হেড অফিস আছে, বাংলাদেশে কোথাও কোনো কার্যক্রম চলমান আছে কিনা এগুলো মনে রাখতে হবে। বিশ্ব রাজনীতি, চলমান যুদ্ধ সংঘাত, রাজধানী ও মুদ্রা, অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এগুলো মনে রাখতে হবে। এগুলো আসলে ইন্টারন্যাশনালের মধ্যে পড়তে হবে। তুমি কোনো বই কিনো বা অনলাইন ক্লাস করো, যাই করো, এই টপিকগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। এখান থেকে এমসিকিউ কমন পাবা, আই হোপ না, তুমি শিওর কমন পাবা এখান থেকে, বুঝছো? যেমন তোমার চলমান যুদ্ধ সংকট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে, চলেই আসতে পারে। অ্যান্ড এটা কিন্তু সাম্প্রতিকের মধ্যেও পড়ে, চলমান যুদ্ধ সংকট মানে সংঘাত। সাম্প্রতিক একটা ভাব আছে না, চলমান, বর্তমান মানে প্রেজেন্ট টেন্স, যাই হোক। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার ওই যে তোমার সাম্প্রতিক জিনিসগুলো চলে আসতেছে। 12 থেকে 18 মাসের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তোমার যেমন জিআই পণ্য আছে, দেন হচ্ছে অনেক ধরনের উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে, বা বাংলাদেশ অনেক জায়গায় স্বীকৃতি পাচ্ছে, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার, গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ বাংলাদেশের কিছু সাম্প্রতিক ঘটনা, আন্তর্জাতিক কিছু সাম্প্রতিক ঘটনা, অ্যান্ড কোথায় কোন পুরস্কার দেওয়া হচ্ছে। বিশ্বকাপ হয়ে গেল না ভাই, বিশ্বকাপ থেকে কোশ্চেন আসতেই পারে, এটা মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট সাম্প্রতিক কোশ্চেন এটা, হ্যাঁ। আর গুরুত্বপূর্ণ ঘটনা তো অফকোর্স আছে, নানান ধরনের ইনসিডেন্ট হচ্ছে, ভূমিকম্প হয়ে গেল কিন্তু অনেকগুলো, কয়েকটা। দেন হচ্ছে তোমার অফকোর্স তোমার পুরস্কার, গুরুত্বপূর্ণ ঘটনা, এর মধ্যে ফিফা চলে আসতে পারে, ওকে? আইডিয়া পাচ্ছ কিনা? অ্যাটলিস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, প্রায়োরিটি টুর মধ্যে কী আছে? ওগুলোগুলো প্রায়োরিটি টুর মধ্যে আছে যদি বিজ্ঞান, আইসিটি, পরিবেশ, নোবেল প্রাইজ। সো নোবেল প্রাইজ যদি এর মধ্যে দিয়ে দেয়, সেটা মাথায় রাখার চেষ্টা করবা, কারে দিচ্ছে, কেন দিচ্ছে। এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের যেই লক্ষ্যমাত্রাগুলো আছে এগুলো আসলে বাংলাদেশে কোনগুলো চলমান আছে, কোনগুলো লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেছে, এগুলো মাথায় রাখার চেষ্টা করবে, একটু পড়বা। এসডিআই, ব্রিক্স, ন্যাটো, এগুলো বিভিন্ন সংস্থা। তোমার হচ্ছে জাতিসংঘের কথা বলছিলাম না আমরা এখানে, এই যে ইউএন অন্যান্য সংস্থা, এর সাথে করবা কি তোমার এগুলো পড়ে নিবা, ব্রিক্স, ন্যাটো, এসডি, এগুলো পড়ে ফেলবা, ওকে? আচ্ছা, এরপর বাংলার রিটেন সাজেশন মাস্ট প্র্যাকটিস, এইটা মাস্ট প্র্যাকটিস করতেই হবে, হ্যাঁ। আমরা কিন্তু তোমাদের জন্য খুব ব্রড অ্যান্ড খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার এগুলো আলোচনা করছি আমরা, হ্যাঁ। সো অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসতে পারে, সার্বভৌম, ট্রান্সলেশন, বানানশুদ্ধি বলছি আমরা এগুলা। অ্যান্ড ইংলিশের জন্য হচ্ছে প্যারাগ্রাফ মোস্ট ইম্পর্টেন্ট, মিনিংফুল সেন্টেন্স, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, এগুলো আগে বলা আছে আমার। এখন আসলে রিটেনের জন্য আমরা বলছি অনেক কিছু, এমসিকিউর জন্য বলছি অনেক কিছু। তোমার আসলে পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হইতে পারে? আমরা আসলে এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। ছোট্ট কিছু কথা বলি, যেমন তুমি একদিনে সব কভার করতে পারবে না। তোমার মানে আসলে ফাইন্ড আউট করতে হবে যে তোমার মানে ল্যাকিংস কোথায় কোথায় আছে, দুর্বলতা কোথায় কোথায় আছে। তুমি তো এখন সব কিছু জানো যে পরীক্ষা কী আসে, জানো না? সো এখন তোমার মধ্যে আর ওই স্ক্যাটার চিন্তাভাবনা নাই যে ভাই আমি কী পড়বো না পড়বো, আমি কিছু বুঝতেছি না, এরকম চিন্তাভাবনা নাই। তুমি এখন বুঝতেছো, তুমি এখন জানো তোমার কী পড়া দরকার, তোমার এখন কী করতে হবে, পড়তে হবে। এখন পড়ার অনেকগুলো ধরন আছে, হ্যাঁ। সো আমি অনেক ফাঁকিবাজ ছিলাম ভাই, আমি অনেক ফাঁকিবাজি করে পড়াশোনা করছি। অ্যান্ড তোমরা যদি চাও আমি কিছু ফাঁকিবাজির ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ওইগুলো ফলো করলে ভালো হবে, অ্যান্ড অ্যাটলিস্ট একটা সিট তুমি পাবা ইজিলি। সো তুমি যদি ভালো সাবজেক্ট পাইতে চাও সেক্ষেত্রে একটু টাফ হবে, সেক্ষেত্রে একটু পড়াশোনা করা লাগবে, কঠোর অধ্যবসায় থাকা লাগবে তোমার, তাহলে তুমি ভালো একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে? অ্যান্ড ভাই তোমার ফিউচার লাইফ কেমন হচ্ছে, কেমন হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে তোমার এই যে অ্যাডমিশন জার্নিটা হবে। যারা অ্যাডমিশনে ইন্টারেস্টেড তাদের এই জার্নিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো লাইফের এই সামনে 2-3 মাস তোমরা কেমনি ইউজ করতেছো, এই টপিকগুলো আসলে কোথায় কোনটা কীভাবে কমপ্লিট করতেছো, এগুলো ডিপেন্ড করে দেবে তোমার নেক্সট জার্নিটা কোথায় কোন ভার্সিটিতে হইতে পারে, আদৌ কোনো ভার্সিটিতে হবে কি না। তুমি আশা করবো যে তোমরা হচ্ছে আমাদের এই রিফাত একাডেমির দেওয়া যে টপিকগুলো ছিল, লাস্টের দিকে আমি ইম্পর্টেন্ট যে টপিকগুলোর কথা বলছি, ভাই তোমরা খুবই চেষ্টা করবে এগুলো ভালো করে কমপ্লিট করার জন্য, অ্যান্ড ভালো একটা ফিডব্যাক পাওয়া তোমরা আশা করি। আর আরও সুন্দর সুন্দর গাইডলাইন নিয়ে, আরও শর্ট কিছু টিপস অ্যান্ড সাজেশন নিয়ে আমরা তোমাদের সামনে আসবো ইনশাআল্লাহ, ওকে? সো আমাদের সাথে থাকবা অ্যান্ড আমাদের সাথে কানেক্টেড থাকবা, যাতে করে হচ্ছে আমাদের যে আপডেটগুলো এগুলো তোমরা মিস না করো। অ্যাডমিশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও, কিছু সাজেশন এগুলো তোমাদের জন্য আসবে, অ্যান্ড আমি অনেক ট্রিক্স শেয়ার করবো। সো এগুলো মিস না করতে চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন থাকতে হবে, ওকে? সো তোমরা ভালো থাকবা, তোমাদের জন্য শুভকামনা, একটা সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য ওয়েট করতেছে।
আর আশা করি তোমরা অনেক ভালো করবা। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।